বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার বন্ধুগণ, আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। জাতীয় পার্টি আছে তো নাকি? সারা দেশ থেকে সবাই আসছে তো নাকি? জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য অত্যন্ত নোংরা একটি ষড়যন্ত্র করা হয়েছে। আমাদেরকে পিছন থেকে ছুরিকাঘাত করে আমাদের হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সবাইকে এখানে আহ্বান করেছিলাম। আহ্বান করার উদ্দেশ্য ছিল দেখা যে আমাদেরকে যে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র, তাতে আমরা কতজন হতাহত হয়েছি এটা আমি দেখতে চেয়েছিলাম। যে আমাদের নেতা কর্মীদের মধ্যে মনোবল ভেঙে দেওয়া মানে যুদ্ধক্ষেত্রে একটা সৈনিকের মনোবল ভেঙে দেওয়া মানে তাকে হত্যা করা, তার আর যুদ্ধ করার কোনো সাহস থাকে না। আমি এখন পর্যন্ত সমস্ত জায়গা থেকেই আমাদের নেতা কর্মীদের সাড়া পেয়েছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছি। আমরা কাউকে কোনো রকম কোনো সহায়তা করি নাই, নিজের খরচে কষ্ট করে শ্রম দিয়ে এখানে আজকে আপনারা উপস্থিত হয়েছেন, এবং এটি হলো আমাদের দলের সবচেয়ে বড় সার্থকতা আমি এই মুহূর্তে মনে করছি। যারা আসেননি এবং যারা কোনো কারণ ছাড়াই আসেননি তাদেরকে আমি আর জাতীয় পার্টির সৈনিক হিসাবে তেমন ভাবে হয়তো মূল্যায়ন করতে পারবো না। তবে যারা এসেছেন তারা হলেন আমাদের সৈনিক, যে সৈনিক সামনের দিকে এই অন্যায়ের প্রতিবাদ করবে এবং এই অন্যায়ের প্রতিশোধ নেবে ইনশাল্লাহ। আমি নির্বাচনের সময় আমাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি, বিভিন্নভাবে পর্যদস্ত করা হয়েছে এবং বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের অত্যাচার করা হয়েছে। আমাদেরকে কোনো সময় কোনো লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয় নাই এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই। সেটা আমি বিভিন্নভাবে প্রকাশ করেছি, আমি পত্রিকায় লিখেছি, আমি দেশে বিদেশে এটাকে প্রচার করেছি, বিদেশিদের কাছে প্রচার করেছি। কিন্তু এখন যে জিনিসটা আমার চোখের সামনে আসলো সেটার থেকে আপনাদেরকে বলতে চাই যে সবকিছু বাদ দিয়ে যেটা নির্বাচন বলে এখানে করা হয়েছে, এই নির্বাচনটা কোনো নির্বাচন ছিল না, এটা একটা সিলেকশন, একটা বাছাইকরণ করা হয়েছে। প্রত্যেকটি মানুষ এই নির্বাচনে যারা জয়লাভ করেছেন এবং যারা হেরে গেছেন সবকিছু পূর্ব পরিকল্পিত ভাবে করা হয়েছে। এই জিনিসটি আমার চোখে এসছে এবং সেই জন্যই আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্যই যে আমরা হারি নাই, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচনের নামে একটি প্রহসন করা হয়েছে। কাজে এই নির্বাচনের জনগণের কোনো সমর্থন নাই এবং এই নির্বাচনের আমরা মেনে নিয়েছি একটা কারণে, কারণ আমরা এখানে উগ্রবাদ মৌলবাদের উত্থান যাতে হয় সেজন্য আমরা চেয়েছিলাম মধ্যপন্থী একটি দল ক্ষমতা আসুক, এবং সেই হিসাবে আমরা যেহেতু বিএনপি ক্ষমতা এসছে এটা আমরা মেনে নিয়েছিলাম এবং বিএনপিকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার কথা এখনো বলছি। যদিও আমরা জানি অন্যায়ভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, যদিও আমরা জানি অন্যায়ভাবে আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, এবং সেইখানেই আমি আপনাদের সাহস শক্তির উপর ভরসা করে সামনে এগিয়ে যাব। সেই কারণে আপনাদেরকে ডেকেছি যে ঘটনা কি ঘটেছে এগুলো আপনাদেরকে বলবো এবং তারপরে ভবিষ্যতে কি করতে হবে সে সম্পর্কে আপনাদের থেকে আমি জানতে চাইবো, এবং আপনারা আমাকে বিস্তারিতভাবে বলবেন আপনারা এখন কি অবস্থায় আছেন, সামনের দিকে কি করলে দলের ভালো হয়। আপনাদের সকলের মতামতের ভিত্তিতে সামনের দিকে দল এগিয়ে যাবে। এখানে আমি নির্বাচনের বিষয়ে একটি বিস্তারিত হিসাব করেছি, খুব সামান্য ক্লাস 5 একটা লোক এই হিসাবটা বুঝতে পারবে যে নির্বাচন হয় নাই, এটা যে সম্পূর্ণ সাজানো এবং সিলেকশন করা হয়েছে। এটার জন্য আপনাদেরকে আমার এই বইয়ের মধ্যে আছে, ইংরেজিতে, বাংলাও আমি লিখেছি এবং বিভিন্ন জায়গায় পত্রিকায় দেওয়া হয়েছে, এগুলো আপনারা পাবেন। এই বইয়ের নির্বাচন ইংলিশে লেখা আছে দুটো, একটা হলো এটা ইলেকশন, এই ইলেকশনটা ইলেকশন নয় সিলেকশন, আর এটা বলছে এটা সুষ্ঠু হয় নাই, অবাধ হয় নাই। বাংলাও লেখা হচ্ছে, আমি আপনাদের কিছু কিছু কপিও দিয়েছি, এটা পত্রিকায় ছাপাতে দেওয়া হচ্ছে। আমি আপনাদের হিসাবটা বলে দিচ্ছি, এটা জানা আপনাদের অত্যন্ত দরকার। কি ঘটনা ঘটছে বাংলাদেশে এখন এবং এটার উপর বিশেষ করে আপনার সামনের দিকে রাজনীতি কি হতে পারে এবং কি আমাদের সামনে ভবিষ্যৎ এবং জাতীয় পার্টির কি করলে ভালো হবে সেই সম্পর্কে আপনারা মতামত দিতে পারবেন। সেই জন্য আমি যে একটি কথা বলতে, একটি কথা হলো আমাদের দেশে ভোটার সংখ্যা ইলেকশন কমিশন অনুযায়ী 12,77,00,000, 12,77,00,000, 13 কোটি ভোটার।
এবং সেখানে ইলেকশন কমিশন বলছে 59.44%, 59.44% ভোট মানুষের পড়েছে এবং সেই ভোটের তালিকা তারা দিয়েছে। এই এত ভোট পেয়েছে, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ দিয়েছে তারা। সেই ভোট আপনারা একটা কথা হলো বসার জায়গা খুঁজে নেন যেখানে, এখন গরমের দিন আবার কুলার মনে হয় তারা ছাড়ে নেই। যেটাই হোক কষ্ট হবে আপনাদের, কিন্তু এই কষ্টের সুফল আপনারা পাবেন। আমি সেই বর্ণনাটা করবো, আপনাদের সময় বেশিক্ষণ লাগবে না। তারপরে আপনারা এক এক করে বক্তব্য দিবেন। আমি চাইবো যে শেষটা বক্তব্য পর্যন্ত আপনারা সকলে এখানে অপেক্ষা করবেন। কে কোথায় কি অবস্থায় আছেন এটা আমাদের সবার জানা উচিত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাতে করে আমার ভাই কি অসুবিধা আছে, কি অবস্থা আছে, আমার আরেক ভাই কি আছে, আমি কি অবস্থা আছি, সব আমরা সবাই জানবো। এক পরিবারভুক্ত হবে আমরা সবাই সবার দুঃখে সুখে কথা জানবো এবং পরবর্তীতে কি করলে ভালো হয় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো। কাজে আপনারা এই জিনিসটি মনে রাখবেন যে আমাদের এখন শুধু জাতীয় পার্টি বাঁচানোর জন্য নয়, ব্যক্তিগত পর্যায়েও আমাদের নিজের মান সম্মান ইজ্জত এবং আমাদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, এই ওনাকে বসতে দাও, ওনাকে উপরে বসতে দাও, করার জন্য আমাদের কিন্তু সংগঠন এবং শক্তিশালী একটি সংগঠন দরকার। আমাদের পিছনে যদি আমাদের মানুষ না থাকে, দল না থাকে, আপনি শান্তিপূর্ণভাবে যান মাল ইজ্জতের নিরাপত্তা পাবেন না, আপনি আপনার ব্যবসা বাণিজ্য রক্ষা করতে পারবেন না, আপনার শক্তি পাবেন না। সেই জন্যই এই একতাবদ্ধভাবে আমাদেরকে দাঁড়াতে হবে। সেই জন্যই আমাদের প্রত্যেকের কথা প্রত্যেককে শুনতে হবে। এক কর্নারের মানুষ, সে সাতক্ষীরার মানুষ, ঠাকুরগাঁর মানুষ কি বলে সেটা শুনতে হবে, দিনাজপুরের মানুষ শুনতে হবে, চট্টগ্রামের মানুষ কি বলে। সারা দেশের মানুষ এক হলে, আমরা এক ডাক দিলে সারা দেশের মানুষ একসঙ্গে জেগে উঠবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বর্ণনাটা দিচ্ছি। 3.25 কোটি ভোটার কালেক্ট করেছে, তারা বলেছে 59.44%, সেটাতে দাঁড়ায় গেল 7,59,00,000 ভোট। 7,59,00,000 ভোটকে যদি আমাদের সেন্টার করেছে, তারা পুলিং বুথ করেছে 2,44,559। এই পুলিং বুথের মধ্যে ভাগ করলে এক একটা পুলিং বুথে 310টা করে ভোট পড়তে হয়। 310টা করে যদি এই 9 ঘন্টার মধ্যে ধরতে হয় 540 মিনিট, তাহলে 2 মিনিটে 104 সেকেন্ড একটা লোক ঢুকে 2টা করে ভোট দিয়ে বেরিয়ে দিতে পারে। এটা কি সম্ভব? 3 মিনিটে হয় না, 4 মিনিটে হয় না, অনেকে বলছে 5 মিনিটও লাগছে, আর অনেকে বলছে তার চেয়েও বেশি লাগছে। কথা হলো, তার মানে তারা যেটা ভোট বলেছে দেখানো হয়েছে এটা অসম্ভব, এটা তারা ভোট পড়ে নাই, এটা তারা ভোট বানিয়েছে। এখন কথা হলো কতটা ভোট পড়তে পারে। আমি হিসাব করে বললাম যে যদি আমার 540 মিনিটে যদি একটা বুথের মধ্যে হয়, একটা বুথে যদি 3 মিনিট করে লাগে, তাহলে 180টা ভোট দিতে পারে। এই 180টা ভোট দিলে 4,30,00,000 ভোট হয় এবং সেই 4 কোটি হয় মাত্র পার্সেন্টেজ 34%। যদি এককভাবে সব সময় দিতে হয়, 24 ঘন্টায় ওই 9 ঘন্টার 1 মিনিট সময় অবসর করতে পারবে না, সেটা কখনোই সম্ভব হয়নি। অর্ধেকের সময় বেশি সময় এই ভোট কেন্দ্রগুলি খালি ছিল। কাজেই ওখানে যদি ধরে নিই আমরা 34%-এর অর্ধেক 17%, 4,30,00,000 অর্ধেক 2 কোটি ভোট হয়েছে, 2 কোটি। আর যদি ধরি 4 মিনিট করে লাগে 180টা ভোট দিতে হয় এক একটা সেন্টারে, একটা বুথে 180টা করে, 135টা করে, 135টা করে হলে সেখানে দেখা যায় যে মাত্র 26%, 3.25 কোটির মতো ভোট হয়। আর অর্ধেক সময়ের জন্য ভোট হলে ওর অর্ধেক মানে 2.25 কোটি ভোট হয়। আমি বলেছি কিছু লোক 3 মিনিটে দিয়েছে, অর্ধেক লোক 4 মিনিটে দিয়েছে, যোগ করেন তাহলে কত লোক, আর অর্ধেক সময় খালি ছিল, যোগ করে আসে 15%। 2 কোটির চেয়ে একটু কম লোক ভোট দিয়েছে, বাস্তবে ভোট দিয়েছে 2 কোটির চেয়ে কম, 2 কোটি ধরে নাই, আর 15%। আর 85% বা 11 কোটি লোক কোনো ভোট দেয় নাই। কিন্তু তারা এই 2 কোটিকে বানিয়েছে 7.5 কোটি। তার মানে 5 কোটি, 5.5 কোটি তারা নতুন ব্যালট বানিয়েছে এবং এই ব্যালটগুলি যাকে ইচ্ছা তাকে দিয়েছে, যাকে জিতাতে চেয়েছে তাকে দিয়েছে এবং তার মানে পাস করে দেওয়া হচ্ছে। মানে যারা পাস করেছে সেটাও তাদের ইঞ্জিনিয়ার করা, যারা ফেল করেছে সেটাও ইঞ্জিনিয়ার করা। কাজেই এই ধরনের ভোট আমাদের দেশের এখন যে বাস্তব পরিস্থিতি, 1 নম্বর কথা হলো একতরফা ভোট বাংলাদেশে কখনোই 2014 ছাড়া কোনো সময় এটা টিকে নাই, এটা পূর্ণ টান কোনো সময় নিতে পারে নাই, একতরফা ভোট হয়েছে। আর 2 নম্বর এইরকম জালিয়াতির ভোট, যেখানে 100% গরমিল, যেখানে মাত্র 2 কোটি লোক ভোট দিয়েছে, মাত্র 15% লোক ভোট দিয়েছে, 85% লোক যেখানে ভোট দেয় নাই।
সেই সেই জনসমর্থন পুষ্ট সরকার হিসেবে বা এই সিস্টেম বেশি দিন চালু করা স্বাভাবিকভাবে এটা সমস্যা হতে পারে। এটা যেটা রাজনৈতিক স্থিতিশীলতা, এটারও আমি মনে করি সমস্যা দেখা দিতে পারে যে কোনো সময়। আর এখানে আর একটা কথা আপনাদেরকে বলছি, সেটা হলো বাংলাদেশের এখন অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর, বেকার সমস্যা প্রবলভাবে দেখা দিয়েছে, দুর্ভিক্ষের আভাস পাওয়া যাচ্ছে, অনেক ক্ষেত্রে দারিদ্র্যের হার প্রতিদিন বাড়ছে। এগুলো আমার কথা না, এগুলা বিভিন্ন পত্রিকায় যেটা আসছে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট। এখনই অনেক জায়গায় খাদ্যাভাব দেখা দিয়েছে এবং বিভিন্ন মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে মানুষের মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, ফলে সাধারণ মানুষের উপর ব্যাপকভাবে একটা চাপ সৃষ্টি হয়েছে। তার মধ্যে হঠাৎ করে এই যুদ্ধ, ইরানের যুদ্ধ এবং ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে, ফলে পেট্রোলিয়াম প্রোডাক্ট সহ, সার সহ সব জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ শুধু না, আমরা পয়সা দিয়ে অনেক জায়গায় কিনতে পারছি না, পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না। কাজেই এই ব্যাপক সমস্যা সংকুল একটা জায়গায় এই ধরনের একটা রাজনৈতিক স্ট্রাকচার, যেখানে নির্বাচনটা সম্পূর্ণভাবে কারচুপির নির্বাচন হয়েছে, যেখানে নির্বাচনের সকল দলকে আসতে দেওয়া হয় নাই, যেখানে জনগণ না খেয়ে থাকবে, যেখানে জনগণের ভবিষ্যৎ অন্ধকার, সেখানে কিন্তু যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে। সেই কারণে আমাদেরকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে যেহেতু আমরা হারিয়ে দেওয়া হয়েছে, এটা প্রমাণ, এবং আমরা যখন এখনো সজীব আছি এবং এখনো শক্তিশালীভাবে একতাবদ্ধ আছি, এটা ধরে রাখতে পারলে সামনের দিন হলো জাতীয় পার্টির দিন। মাঠে আর কেউ আছে? মাঠে জনগণের কথা বলার কেউ আছে? এতদিন পর্যন্ত এককভাবে আমরা কথা বলেছি। এই দাও, দাঁড়া বাবা, দাও। কাজে এইসব কথার কারণে আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা একটা কথা ভুল করবেন না, আমরা শক্তিশালী আছি। মানুষের চোখে আমাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করেছিল, আমি সেটা বিভিন্নভাবে মিডিয়াতে গিয়ে, বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিভিন্নভাবে এটাকে আমরা দেখিয়ে দিয়েছি যে জাতীয় পার্টি ফেল করে নাই, জাতীয় পার্টি নির্বাচনে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এবং যারা জিতেছে তারা এখনো বুক ফুলায় বলতে পারবে না আমরা জিতেছি, পারছে না। আমি এটা কথা বলার পরে আমার যে পত্রিকায় ইংরেজিতে ছাপছে, এটা আমি এখানে দিয়েছি। এখানে দেখবো ইলেকশন সম্পর্কে আমার কথা আছে, আমাদের আন্দোলনে কি বক্তব্য কোন সময় আমি দিয়েছি তার বক্তব্য আছে, আমি হাসিনা সরকারের সমালোচনা কি করেছি সব এখানে আছে। তোমরা সূচির থেকে দেখে তারপরে ওখানে ভিতরে আইটেম গুলোতে যাবে। এখানে রিডিং পড়ে উপন্যাসের মতো রিডিং পড়লে লাভ হবে না, এক একটা আইটেম এক এক ধরনের। সেখানে আমাদের সমস্ত রোল, জাতীয় পার্টি কি করেছে সমস্ত কিছু এখানে আছে। কাজে আমাদেরকে অন্যায়ভাবে রাজনীতি থেকে বের করে দেওয়া, আমাদেরকে জন সমর্থন পুষ্ট নয়, আমাদেরকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে প্রচেষ্টা, যে ষড়যন্ত্র, এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে বেড়াতে হবে। রুখে বেড়ানোর একটা জিনিস হলো ঐক্যবদ্ধভাবে থাকা, আর দুইটা হলো সামনের দিকে জনগণের পক্ষের রাজনীতি নিয়ে মাঠে চলে আসা। সামনের দিকে অনেক ধরনের সমস্যা হবে এই সরকারের সামনে। আমরা চাইবো না সরকার আমাদেরকে যদি চায় আমরা তাদেরকে সহায়তা করবো, আমরা চাইবো সরকার 5 বছর পূর্ণ করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জনগণ যাতে সুখে থাকে সে বিষয়ে দেখতে হবে। আর সামনে নির্বাচন নিয়ে আমি বলতে চাই, এখন সামনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন আছে, কিন্তু যে কয়েকটা নির্বাচন হলো বগুড়ার এবং কোথাও একটা হলো যে শেরপুরে, এই দুটো নির্বাচনের ব্যাপারে আমি সাংবাদিকদের জিজ্ঞাসা করছি। এখন তো আমাদের মিডিয়ার কোনো স্বাধীনতা নাই, মিডিয়া ভয় করে। আমার এই আমি যখন লিখেছি যে নির্বাচন ঠিক হয় নাই, এটা যখন পেপারে গেছে তখন সেই পেপার যে ছাপছে তাদের উপরে প্রেশার সৃষ্টি করা হয়েছে যে এটা তাড়াতাড়ি আপনি সরাই দেন, কিন্তু কেউ আমার কথার প্রতিবাদ করে নাই। ইলেকশন কমিশন যেটা এখন হয়েছে সেটা কিন্তু এই কথাটা প্রতিবাদ করতে পারে নাই যে জিএম কাদের সাহেব ঠিক কথা বলে নাই। ফলে আর একটা কথা হলো যে এই নির্বাচন, যে দুটোর কথা বললাম, আমাকে ওখানকার সাংবাদিকরা বলেছে স্যার আমরা তো লিখতে পারছি না, লিখলে প্রকাশ হচ্ছে না। ওইটা নির্বাচন এই মাগুরার নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে, তো কোনো নির্বাচনই হয় নাই, মানে সিল মেরে একজনকে পাশ করে দেওয়া হচ্ছে। এবং সেখানে শুনলাম প্রতিদ্বন্দ্বী ছিল জামাত, তারা সেখানে এটা বর্জন করছে বা কিছু করছে, কোনো নির্বাচন হয় নাই। সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলি হবে সেখানে এই ধরনের কার্যকলাপ শুরু করার সম্ভাবনা আছে, সেইটাও আমাদের দেখতে হবে যে সেই ধরনের নির্বাচনগুলিতেও যাতে সেই রকম কারচুপি করে জোর করে পাস না করানো, তার জন্য কিন্তু আমাদের দাঁড়াতে হবে। নাহলে এই নির্বাচনগুলিতে আমরা কিভাবে, আমরা কতটুকু অর্জন করতে পারবো আমি জানি না। যদি 100% এইভাবে তারা করতে চায়, তাহলে এর বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়তে তুলতে না পারি, এটাকে যদি আমরা কোনো না কোনোভাবে এটাকে না ঠেকাতে পারি, তাহলে কিন্তু সারা দেশময় আবার একটা বড় এই ধরনের একটা নির্বাচন হবে, যেটা শেখ হাসিনার চেয়ে খারাপ নির্বাচন। আর একটা কথা,
সেই জন্য আমি আপনাদের থেকে শুনতে চাই যে আপনারা কিভাবে আছেন, কতটুকু দাঁড়াতে পারবেন। সামনের দিকে সংগ্রাম করতে হবে, সামনের দিকে নিজের অধিকার আদায় করে নিতে হবে। আমরা অন্যায় কিছু চাচ্ছি না, আমরা চেয়েছিলাম একটা ভালো নির্বাচন। এর জন্যই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম। এই সংগ্রামের ইতিহাস এখানে আমার বইয়ের মধ্যে আছে। সেই কারণে আমরা সামনের দিকে যাতে সত্যিকার ভালো নির্বাচন হয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর রংপুরের যারা আছেন, আমাদের সবচেয়ে বড় ঘাঁটি, সেখানে আমাকে পরাজিত করা হয়েছে ব্যাপকভাবে, এবং এটাতে আমাদের মানুষের মধ্যে একটা বিরাট হতাশা সৃষ্টি হয়েছে, আমাদের ভোটারদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। আমি সবাইকে এটাই বলতে চাই, হয়তো আল্লাহ এটা আমাদের ভালোর জন্যই করেছে, হয়তো আমরা নিজেরা একটু বেশি আস্থাশীল হয়ে গেছিলাম, কিন্তু জনগণ আমাদের ছেড়ে যায় নাই। কেননা আমি যেদিকে রংপুর থেকে যখন ইলেকশনের পরে ঢাকায় আসছি, আমি খুব একটা হতাশাগ্রস্ত ছিলাম যে রংপুরের মানুষ আমাদেরকে ভোট দিল না, কি হতে পারে। আমি এখানে আসার পরেই আমাকে জানা হয়েছে যে লোকরা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিল সেই এজেন্সি থেকে, তার একজন ক্লোজ আত্মীয়কে দিয়ে আমাকে খবর দিয়েছে যে স্যার, আপনি রংপুরে হারেন নাই, আপনাদের এটাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরা এর সঙ্গে জড়িত ছিলাম এবং আমরা এই কথাতে আমরা মনোকষ্ট ছিলাম। আমাদের মধ্যে অনেকে এটাকে প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু আমরা করতে পারিনি। কাজে রংপুরেও আমরা হারি নাই, এবং রংপুরেও আমাদের যে এখন যারা মেয়র ক্যান্ডিডেট আছে, আমাদের মোস্তফা ইত্যাদি, তাদের ভয়ের কিছু কারণ নাই। জনগণ এখনো আমাদের সঙ্গে আছে। আমাদের মানুষের একটা আশা ছিল যে আমরা ইলেকশনের পরই এটা নিয়ে প্রতিবাদ করে আমরা যেটা ইলেকশন হয়নি, তারা যে জোর করে দিয়েছে এটার প্রতিবাদ করা। আমরা হয়তো সে সময় এমনও ব্যতিব্যস্ত ছিলাম, ইলেকশনের আগে প্রায় 1 মাস থেকে আমাদের উপর যে প্রেশার, বিভিন্নভাবে আমাদের ক্যান্ডিডেটকে বের করে দিচ্ছে, আবার মামলা করতে হচ্ছে, আমাদের বিরুদ্ধে লাঙ্গল নিয়ে মামলা হচ্ছে, সেটা ফাইট করতে হচ্ছে, আমাদের মানুষকে ধরে নিয়ে অ্যারেস্ট করছে, তাদেরকে ছাড়ানোর মামলা করতে হচ্ছে, জেলখানা থেকে তারা নির্বাচন করতে চাচ্ছে, সেই জন্য আমাদের দৌড়দৌড়ি করতে হচ্ছে। কাজে ইলেকশনের পরেই আমরা একটু হতচকিত হয়ে গেছিলাম যে সত্যি বোধহয় আমাদেরকে মানুষে ভোট দিচ্ছে না। কথাটা আমি রংপুরের সবাইকে বলতে চাই, রংপুর আমাদের হাত থেকে যায় নাই, রংপুরের জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এটা আমি, যারা ভোটটা কারচুপি করেছে তারাই আমাকে জানিয়েছে, এবং তারা এটা বলছে যে রংপুরের আপনাদের ভোট আছে এবং আপনাকে ভোট দিয়েছে মানুষ। কাজে ভয়ের কিছু নাই, সামনের নির্বাচনগুলি সেভাবে করতে হবে। আমরা সময় দেব সবাইকে, কম কথা বলবেন, কারণ সবাইকে আমি সুযোগ দিতে চাই। আর গরমের সময় সবাই থাকতে বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করতে পারবে না, কিন্তু যেই বলবেন কথা অল্প বলবেন আর বলে চলে যাবেন না, তাহলে মানুষের কথাটা শুনলে আপনারও একটা ধারণা হবে। আর এই যে কষ্ট করে এতদূর থেকে আসছেন, অনেকে সারা রাত্রি জার্নি করে এসছেন, কত গরমের মধ্যে কষ্ট করছেন, এইটার জন্য আমি মনে করি এইটাই হলো আমাদের বড় শক্তি, যে আমাদের দল শক্তিশালীভাবে এখনো আছে, শক্তিশালীভাবে জোটবদ্ধ আছে, এবং আমরা যে কোনো সংগ্রামের জন্য প্রস্তুত আছি, যে কোনো কষ্ট স্বীকার করার জন্য প্রস্তুত আছি। আছেন না? আমি এখন দিব, একটা করে আসবেন, আমার যেটা যতটুকু সম্ভব আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কভার করার চেষ্টা করব, এবং তার পরবর্তীকালে শেষ করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আপনাদেরকে একটা সকলের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি কি হওয়া উচিত, কি করব আমরা এলাকায় গিয়ে কিভাবে আমরা সামনের দিকে যাব, এটা আমরা একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।